আমার বিয়ের মাত্র ৪ দিনের মধ্যেই আমার সাথে এমন ঘটনা ঘটবে আমি আসলে কখনোই ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বিয়ের মাত্র ৪ দিনের মধ্যে আমার সাথে কি ঘটেছিল। আশা করছি ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সবাই একটি করে সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে শুরু করছি কি ঘটেছিল সেদিন। আমার বিয়ের ৪ দিন পরের ঘটনা। পরিবারের সবাই মিলে রাত্রেবেলা খেতে বসেছি। হঠাৎ কারেন্ট চলে গেল। আমার শ্বশুর একটু রাগী মানুষ। সে উত্তেজিত হয়ে বলল লোডশেডিং হওয়ার আর সময় পেল না। এরপর আমার শ্বশুর আমাকে ডেকে বলল, বৌমা কারেন্ট আসুক তারপরে টেবিলে খাবার দাও, এত গরমে কেউ খেতে পারবে না। আমিও বললাম ঠিক আছে বাবা। এরপর সবাই একে অপরের সাথে কথা বলছে। আর এদিকে আমার খুব ইচ্ছে করছে বারান্দায় দাঁড়িয়ে আমার স্বামীর সাথে গল্প করতে। তাই অন্ধকারে পা বাড়িয়ে আমার স্বামীর পায়ে চিমটি কেটে আমি বারান্দায় চলে গেলাম। আমি ভেবেছি আমার স্বামী বারান্দায় আসবে আর আমাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরবে। কিন্তু মোবাইলের টর্চলাইট জ্বালিয়ে বারান্দায় এসে যেন আমার মাথা ঘুরিয়ে গেল। দেখি আমার স্বামী বারান্দায় দাঁড়িয়ে দক্ষিণা বাতাস খাচ্ছে। আর আমি ভাবতে লাগলাম অন্ধকারে আমি তাহলে কার পায়ে চিমটি কাটলাম। এগুলো ভাবতে ভাবতে শরীরের লোম দাঁড়িয়ে গেল। ভাবতে লাগলাম বাড়ানো দাঁড়ানো লোকটি কি সত্যিই আমার স্বামী নাকি ভূত। ঠিক তখনই আমি চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলাম। আর আমার যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে দেখতে পেলাম আমার বেডরুমে। চোখ খুলে তাকিয়ে দেখি আমার রুম ভর্তি সবাই দাঁড়িয়ে আছে। সবাই মিলে আমাকে এক এক রকমের প্রশ্ন করতে লাগলো। এই যেমন কি ভূত দেখেছি, কয়টা ভূত দেখেছি, কালো নাকি লম্বা, কি ভূত ছিল, কয়টা ছিল, এই ধরনের প্রশ্ন। এইসব অদ্ভুত অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হতে হলো আমাকে। কিন্তু আমি কি উত্তর দেব ভেবে পাচ্ছি না। এরপর আমি ইশারা দিয়ে আমার স্বামীকে ওর কানটা আমার কাছে আনতে বললাম। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম আমাকে বিছানায় কে নিয়ে এসেছে। আমার স্বামী আমাকে বলল আমি নিয়ে এসেছি, কিন্তু তুমি আমাকে দেখে এরকম চিৎকার করলে কেন। আমি তখন বুঝতে পারলাম আমার স্বামী অন্ধকারে খাবার টেবিল থেকে উঠে বারান্দায় গিয়ে বাতাস খাচ্ছিল। আমি ভাবছি তাহলে আমি চিমটি কাটলাম কাকে। আমার শ্বশুর তখন বলল এই বাসাটা আমার কাছে তেমন কোনো সুবিধার মনে হচ্ছে না। বৌমা ভূত দেখে ভয় পেয়েছে, আমারও মনে হয় এই বাসায় ভূত আছে। শ্বশুর বলল কারেন্ট চলে যাওয়ার পর অন্ধকারে আমার পায়েও 2টি চিমটি কাটা হয়েছে। এ বাসার কারো এমন সাহস নেই যে আমার পায়ের উপরে চিমটি কাটবে। এটা অবশ্যই ভূতেরই কাজ। শ্বশুরের এমন কথা শুনে আমি থ হয়ে গেলাম। আর আমি বুঝতে পারলাম তাহলে আমি আমার শ্বশুরের পায়ে চিমটি কেটেছি। কিন্তু আরেকটা চিমটি কে কাটলো? আমি তো একটা চিমটি কেটেছিলাম। এরপর আমার স্বামী বলল, আব্বু এ বিষয়ে আমি তোমার সাথে সকালে কথা বলবো। তখন শাশুড়ি আম্মা বলল, চলো যে যার রুমে যাও। তখন শ্বশুর, শাশুড়ি, ননদ, ননদের জামাই বেডরুম থেকে চলে গেল। আমি আর সেদিন আমার স্বামীর সাথে বেশি কথা বললাম না। চুপচাপ শুয়ে রইলাম। কারণ আজকে আমি একটা অনেক বড় অন্যায় করেছি। বউ হয়ে শ্বশুরের পায়ে চিমটি কেটেছি। তারপর দিন সকালবেলা আমি রান্নাঘরে রান্না করছিলাম। এমন সময় আমার স্বামী রান্নাঘরে উকি দিয়ে বলল, তাড়াতাড়ি রান্না করো, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, আমি গোসল করে আসি। এ কথা বলে সে ওয়াশরুমের দিকে চলে গেল। ঠিক তখন আমার মনের মধ্যে একটু দুষ্ট বুদ্ধি কাজ করলো। তাই রান্নার গ্যাস বন্ধ করে হাতে একটি গ্লাস নিয়ে সোজা ওয়াশরুমের দিকে চলে গেলাম। ওয়াশরুমের সামনে এসে দেখলাম ওয়াশরুমের দরজা খোলা। মনের মধ্যে শয়তানি বুদ্ধি কাজ করছে। গ্লাসের মধ্যে বেসিন থেকে পানি নিয়ে বাথরুমের দরজাটা হালকা একটু ফাঁকা করে পানি ছুঁড়ে দিলাম একটা দৌড় রান্নাঘরের দিকে। ওয়াশরুম থেকে কে কে বলে চিৎকার করলো। আমি সোজা ঢুকে গেলাম রান্নাঘরে। ওয়াশরুম থেকে পেট ভেজা শরীর নিয়ে বেরিয়ে এলো আমার ননদের স্বামী। বের হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলো। আমার ননদের স্বামীর চিৎকার চেঁচামেচি শুনে সবাই একত্রে জড়ো হয়ে আসলো। আমিও দৌড়ে আসলাম। ওয়াশরুমের সামনে এসে দেখে আমার তো চোখ কপালে উঠে গেল। আমার ননদের স্বামী পিঠ ভেজা সবাইকে দেখিয়ে বলল, আমি মাত্রই ওয়াশরুমে গিয়েছি, কে যেন পিছন দিক থেকে আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে। দেখুন সবাই, আমি সম্পূর্ণ ভিজে গেছি।
আমি মনে মনে বললাম আর ভাবলাম, এটা কি হলো? আমি তো ভেবেছি আমার স্বামী ওয়াশরুমে গিয়েছে, কিন্তু আমার ননদের স্বামী ঢুকলো কখন? কিন্তু আমার স্বামী বাহিরে কেন? ঠিক তখন আমার ননদ বলে উঠল, আব্বু সত্যি এ বাড়িতে ভূত আছে। আমি রুমের মধ্যে ছিলাম, ভাবিও রান্নাঘরে, তুমি আর মাও তো তোমাদের ঘরে, আর ভাইও তো ছিল ড্রয়িং রুমে। তাহলে ওর গায়ে পানিটা মারল কে? ঠিক তখনই আমার শ্বশুর বলল, তোমরা যে যার মতো রুমে যাও, আমি আজই কবিরাজের কাছে যাব। এ বাসায় কী সমস্যা আছে সেটা আমার বের করতেই হবে। আমার ননদের স্বামী বলল, আমার মাথায় ধরছে না, এগুলো কি হচ্ছে? আর এদিকে আমি তো ঠিকই বুঝতে পারছি যে সব কিছু আমার কারণেই হচ্ছে, কিন্তু সবার সামনে মুখ খুললে তো আমার কপালে দুঃখ আছে। তাই চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেলাম। আমার শ্বশুর রেডি হয়ে ঘর থেকে বের হলো কবিরাজের কাছে যাবে বলে। সিঁড়ির রেলিং ধরে নামছে। নিচের মোড়টা ঘুরতেই মাগো বলে চিৎকার করে উঠল। হাতটা সামনে ধরতেই দেখলো হাতটা কেটে গেছে। আমার শ্বশুর কাটা ছেঁড়া রক্ত এগুলো খুব ভয় পায়, তাই তিনি নিচের দিকে না গিয়ে আবার বাসায় চলে আসলো। বাসার ভিতর ঢুকতেই আমার শাশুড়ির নাম ধরে কয়েকবার ডাক দিল। শাশুড়ি এবং আমি দৌড়ে শ্বশুরের কাছে চলে আসলাম। শ্বশুরের কাছে আসতেই আমরা দুজনে চমকে উঠলাম। আমার শাশুড়ি তো কাঁদো কাঁদো ভাব। আমি বললাম, কি হয়েছে আব্বা? আমার শ্বশুর তখন বলল, আরে বলো না, আমি সকালবেলা যখন ব্যায়াম করে ফিরলাম তখন তো দেখলাম সিঁড়ির রেলিংটা ঠিকই আছে, কিন্তু এখন নামতে গিয়ে দেখি সিঁড়ির রেলিংয়ের বল নেই, আর জায়গাটাও ধারালো হয়ে আছে। না দেখেই হাত দিতে আমার হাতটা কেটে গেল। আমার শ্বশুরের কথা শেষ না হতেই রুমের ভিতরে যেয়ে আমি ব্যান্ডেজ নিয়ে আসলাম, আর শ্বশুরের হাতে আমি ব্যান্ডেজ করে দিলাম। আমার শাশুড়ির তো তখন কান্না কান্না ভাব। আমার শ্বশুরকে আবার আমার শাশুড়ি খুব ভালোবাসে। আমার শাশুড়ি আমার শ্বশুরকে নিয়ে বাসার ভিতরে চলে গেল। এরপর আমার শ্বশুর শাশুড়ি দুজনে মিলেই তাদের রুমে বসে কথা বলছে। আমার শাশুড়ি তখন বলল, এ বাড়িতে আসার পর একটার পরে একটা অঘটন ঘটেই চলছে। হয়তোবা এ বাড়িতে খারাপ কিছুই আছে। সে হয়তো চায় না তুমি কবিরাজের কাছে যাও, যার কারণে তুমি সিঁড়ি দিয়ে নামতেই তোমার হাতটা কেটে গেল। আমার শ্বশুর আমার শাশুড়িকে বলল, কথাটা তুমি ঠিকই বলেছ। এ বাসায় যারাই থাকুক না কেন সবারই ক্ষতি হবে। আমার শ্বশুর বলল, আমার একজন পরিচিত কবিরাজ আছে, কবিরের জন্য ঝাড় দেওয়ার সাথে সাথে সব কিছু উড়ে পালাবে। দাঁড়াও, আমি কবিরাজকে ফোন করছি। এ কথা বলে আমার শ্বশুর তার পকেট থেকে ফোনটা বের করে কবিরাজকে ফোন করলো। ঘণ্টাখানেকের মধ্যে কবিরাজ আমাদের বাসায় এসে হাজির। কবিরাজের পোশাক দেখে মনে হলো লোকটার মধ্যে ভেজাল আছে। আমি আমার বেডরুমের পর্দা সরিয়ে আমি লোকটাকে দেখছি যে লোকটা আসলে কি করছে। বাসার চতুর্দিকে তাকিয়ে চোখ বন্ধ করে এমন একটা ভাব করলো যে তিনি সব কিছুই দেখতে পাচ্ছে। আমার শাশুড়ি এসে কবিরাজকে দেখেই ভয় পেয়ে গেল। তারপর দৌড়ে আবার নিজের রুমে চলে গেল। কবিরাজ চোখ মেলে চতুর্দিকে ফু দিয়ে আমার শ্বশুরকে বলল, তোদের বাসায় অনেক বড় জিনের আসর আছে। আমি তো কবিরাজের কথা শুনে অবাক, এ বেটা জিন পেল কোথায়? বুঝতে পারলাম তিলকে তাল বানাতেই এর বেটা এ বাসায় এসেছে। আমার কারণেই যেহেতু এ বাসায় সবার মনে জিনের ভয়, আমাকেই কিছু একটা করতে হবে। আমার শ্বশুর কবিরাজকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। কবিরাজ ড্রয়িং রুমের ভিতরে ঢুকে সোফায় বসে আমার শ্বশুরকে বলল, বাসার সবাইকে ডাকুন, সবার হাতে তাবিজ বাঁধতে হবে। আমার শ্বশুর তখন বলল, আমার ছেলে তো এখন অফিসে, বাসায় আমার ছেলের বউ আছে, মেয়ের জামাই আছে, মেয়ে আছে। তখন কবিরাজ বলল, আচ্ছা ঠিক আছে, বাসার যে যে আছে তাদেরকেই ডাকুন। তখন আমার শ্বশুর সবাইকে ডাক দিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসলো। আমি হাতে এক প্লেট মুড়ি নিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম। সবাই অবাক হলো আমার হাতে মুড়ির প্লেট দেখে। আমার শ্বশুর তখন আমাকে বলল, বৌমা তুমি এখানে মুড়ি নিয়ে আসলে কেন? তিনি অনেক বড় ত্রান্তিক, তাকে দামি বিস্কিট দাও, চা দাও, কেক দাও। আমি তখন বললাম, আমার বাবার বাড়িতে কোনো ত্রান্ত্রিক আসলে আমি তাকে মুড়ি দিতাম, আর এই মুড়ি দেখে তো ত্রান্ত্রিক অনেক রাগ করলো। আসলে ত্রান্ত্রিক কেন রাগ করলো জানতে চান? কমেন্ট করুন।